আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো বার কাউন্সিল পাশ করতে হলে আমি যেটা মনে করি যে বার কাউন্সিল পাশ করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে। দ্বিতীয় কাজ সেটাও পড়তে হবে এবং দ্বিতীয় সেটাও পড়তে হবে, মানে পড়ার কোনো বিকল্প নাই। এই বার কাউন্সিল পরীক্ষাটা 7টি আইনের মধ্যে দিয়ে হয়, মানে 7টি আইনের উপর এই এক্সামটা হয়। তো এই বার কাউন্সিলটা 3টি ধাপে হয়। এই পরীক্ষাটা যে হয় এটা 3টা ধাপ থাকে। সেটা হচ্ছে এমসিকিউ, রিটেন এবং ভাইবা। হ্যাঁ, তো এখানে ধাপে ধাপে আপনাকে পাশ করে আসতে হবে। তো মূল কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে বার কাউন্সিল পাশ করতে হলে পড়ার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারা ভালোভাবে পড়তে হবে, উদাহরণ সহকারে পড়তে হবে। ঠিক আছে? তো এই মানে এই ধারাগুলো এমনভাবে আয়ত্ত করতে হবে যেন সবগুলোর অ্যান্সার দেওয়া যায়। আর বেয়ার অ্যাক্টটা প্রথমত সবসময় অল টাইম বেয়ার অ্যাক্ট, মূল আইনগুলো পড়তে হবে। সাথে আপনারা ইচ্ছা করলে একটা ভালো মানে একটা মানে গাইড হিসেবে কোনো একটা ভালো রাইটারের একটা গাইড আপনারা এটা রাখতে পারেন। তো যাই হোক, আমি যখন বার কাউন্সিল পরীক্ষা দিই তো তখন আমি এই মানে সবগুলো আইন মোটামুটি ভালোভাবে পড়তাম। দিনে 5-6 ঘন্টা পড়তাম, আরও বেশিও পড়তাম, কোচিং পড়তাম যাই হোক। তো এই তখন পড়ার সময় বিভিন্ন আইন পড়ার সময় তখন ছোট ছোট মানে নোট করতাম। হ্যাঁ, নোট করে সেটা লিখে রাখছি। তো এই নোটগুলো, হ্যাঁ, প্রত্যেকটা আইনের কিছু কিছু নোট, হ্যাঁ, যেগুলো আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই আর কি শেয়ার করব। প্রত্যেকটা আইনের কিছু কিছু ধারা, প্রত্যেকটা ধারাই কিছু কিছু মানে ইম্পর্টেন্ট ধারা বলতে কিছু নাই। প্রত্যেকটা ধারা সম্পর্কে আমি মনে করি যে যদি আপনার বেসিক নলেজটা থাকে তাহলে আপনি কোশ্চেন যেরকমই হোক না কেন সেই কোশ্চেনের উপরে আপনি অ্যান্সার দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এই এমসিকিউর সময়ই রিটেনের পড়াটা পড়ে ফেলতে হবে, যেহেতু আমরা সেই পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ আমরা সময় পাই না। হ্যাঁ, তো এই এমসিকিউর সময় মূল ধারাটাই যদি আপনারা পড়ে ফেলতে পারেন তাহলে আপনার এমসিকিউ তো আল্লাহর রহমতে পাশ করবেনই, আর রিটেনের সময় অতটা কষ্ট হবে না। ঠিক আছে? তো যাই হোক, তো আমি আজকে তামাদি আইন দিয়ে শুরু করতে যাচ্ছি। তো এই তামাদি আইনটা এটা একটা ছোট আইন। হ্যাঁ, এটা বেশি একটা ধারা নাই, 29টা ধারা আছে। এটা আয়ত্ত করাটাও তেমন কোনো ব্যাপার না। তো তামাদি আইনটা হচ্ছে যে 1909 সালের আইন। এই আইনটা 1909 সালে। তো এই তামাদি আইনটা হচ্ছে একটি পদ্ধতিগত আইন। আর এই তামাদি আইনটা সর্বপ্রথম 1859 সালে এই আইনটা পাশ করা হয়। আর সর্বপ্রথম কার্যকর করা হয় কত সালে? 1862 সালে। এবং বাংলাদেশে 1909 সালের পহেলা জানুয়ারিতে বাংলাদেশে এই আইনটা কার্যকর করা হয়। ঠিক আছে? আর তামাদি আইনের ধারা কয়টি ধারা? তামাদি আইনের মোট 29টি ধারা। আর এটা তফসিল কয়টা? এই আইনের তফসিল হচ্ছে 3টি, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় তফসিলটি এটা বাতিল করা হয়েছে। আর প্রথম তফসিলটি কার্যকর। তো এই প্রথম তফসিলে কয়টি অনুচ্ছেদ? এই প্রথম তফসিলে হচ্ছে যে 183টি অনুচ্ছেদ। হ্যাঁ, এই অনুচ্ছেদে মানে প্রথম তফসিলের এই 183 অনুচ্ছেদে আপনার মোকদ্দমা, আপিল এবং আবেদন যে দায়ের করার যে একটা মেয়াদ থাকে বা একটা সময়সীমা থাকে সেই সম্পর্কে কী করা হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই আইনটা কোন ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন বা প্রযোজ্য? এই আইনটি তামাদি আইন শুধুমাত্র দেওয়ানির মূল মোকদ্দমা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আর কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য না, মানে কোন ক্ষেত্রে এটা প্রয়োগ হবে না বা প্রযোজ্য হবে না, সেটা হচ্ছে ফৌজদারির যে মূল মামলাটা। হ্যাঁ, ফৌজদারির মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু ফৌজদারির আপনার আপিল এবং রিভিশনের ক্ষেত্রে এই তামাদিটা প্রযোজ্য।
আর তামাদি আইনের 3 ধারাটা ইম্পর্টেন্ট। তো এই 3 ধারায় তামাদি আইনের এই 3 ধারাটাই কী বলা হয়েছে, তো এই 3 ধারাটা হচ্ছে যে আপনার তামাদির মেয়াদ শেষে মামলা যে করবেন, তামাদির মেয়াদ শেষে মামলা করলে কি হবে, সেটা ফলাফল সম্পর্কে 3 ধারায় আলোচনা করা হয়েছে। তো তামাদি মেয়াদ যখন শেষ হয়ে যাবে সেই সময় যদি মামলাটা আপনারা দায়ের করেন আদালতে, তাহলে সেই মামলাটা কি হবে, খারিজ হয়ে যাবে। হ্যাঁ, তো তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত যখন দায়ের করবেন, তখন বিবাদী যদি কোনো প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরেও মামলাটা কি হবে, খারিজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই 3 ধারায় আপনার মূল বিষয়বস্তু, এই 3 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে 3টি। সেই বিষয়বস্তুগুলো কি কি? সেই বিষয়বস্তুগুলো হচ্ছে মামলা, আপিল এবং আবেদন। মামলা, আপিল এবং আবেদন এই 3টি ক্ষেত্রে এই 3 ধারাটি প্রযোজ্য। ক্লিয়ার? আর এখন হচ্ছে তামাদি আইনের 4 ধারা। তামাদি আইনের 4 ধারা হচ্ছে যে যখন তামাদি মেয়াদটা উত্তীর্ণ হবে, মামলা করার সময় যখন তামাদি মেয়াদটা উত্তীর্ণ হবে, তখন যদি আপনার আদালতটা বন্ধ থাকে, তখন আপনি কি করবেন, মেয়াদ তো শেষ, তাহলে কি আপনি মামলা দায়ের করবেন না? তখন হচ্ছে যেদিন আপনার আদালতটা খোলা হবে সেই দিনই আপনি আপনার মামলাটা দায়ের করতে পারবেন। এটা হচ্ছে 4 ধারার কথাবার্তা এবং 4 ধারার বিষয়বস্তু। ঠিক আছে? আর তামাদি আইনের আপনার 5 ধারা। তামাদি আইনের 5 ধারায় কী বলা হয়েছে? তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো বিলম্ব মওকুফ বলতে আমরা কি বুঝি? তামাদি ধারা 5 ধারায় আপিল, রিভিউ, রিভিশন, কি আপিল, রিভিউ, রিভিশন এগুলো দায়ের করার তো একটা সময়সীমা থাকে, নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আপিল, রিভিউ, রিভিশন দায়ের করা হবে। হ্যাঁ, কিন্তু এই নির্দিষ্ট সময়সীমা যখন শেষ হয়ে যাবে বা উত্তীর্ণ হবে, বা অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি আপিল, রিভিউ, রিভিশন দায়ের না করতে পারেন, তখন আপনি কি করবেন? তখন আপনি এই বিলম্ব মওকুফের আবেদন সহকারে দায়ের করবেন। 5 নম্বর 5 ধারার অধীনে আপনি এটা দায়ের করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই 5 ধারার অধীনে যখন আপনি বিলম্ব মওকুফ, মানে এই কী কারণে আপনি এটা আপনি দায়ের করতে পারছিলেন না, সেই কারণ দেখিয়ে যদি 5 ধারায় আপনি বিলম্ব মওকুফের আবেদন করেন এবং যুক্তিসঙ্গত এই বিলম্বের কারণটা যদি আদালতকে আপনি বুঝাতে পারেন, হ্যাঁ, এবং যুক্তিসঙ্গত কারণ যদি আদালতকে আপনি দেখাতে পারেন, তাহলে আদালত আপনারা কী করবে? আদালত সেই আবেদন সহ এটা মঞ্জুর করবে। ঠিক আছে? আর যদি আপনি যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারেন, তাহলে আদালত কিন্তু আপনার এই আবেদন মঞ্জুরও করবে না, আপনি সেই আপিল, রিভিউ, রিভিশন আপনি দায়েরও করতে পারবেন না। তখন কী হবে? সমস্যার 3 ধারা অনুযায়ী সেটা আপনার কী হবে? খারিজ হয়ে যাবে। কিন্তু এই 5 ধারায় যে আপনি যে আবেদনটা করবেন, এটা 5টি ক্ষেত্রে, এই আবেদনটা 5টি ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? তো কী কী ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটু দেখি। এই 5টি ক্ষেত্র হচ্ছে 1 নম্বর আপনার আপিল, তারপরে 2 নম্বর হচ্ছে আপিল করার অনুমতির দরখাস্ত, রায়, রিভিউয়ের আবেদন, রিভিশনের দরখাস্ত এবং অন্য কোনো আবেদনের ক্ষেত্রে যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। ঠিক আছে? এই 5টি ক্ষেত্রে। এখন 5 ধারা হচ্ছে যে 5 ধারাটি কিন্তু আবার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু 5 ধারাটা মূল মামলার ক্ষেত্রে কী হবে না? প্রযোজ্য হবে না। যেরকম মূল মামলায় যেরকম হচ্ছে আপনার ওই যে সত্য ঘোষণা, তারপরে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, হ্যাঁ, স্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি দায়েরের ক্ষেত্রে 5 ধারাটা কী হবে না? প্রযোজ্য হবে না। ঠিক আছে? এখন আসি মানে 5 ধারার যে কারণগুলো, এটার কিছু কারণ আছে। মানে বিলম্ব মওকুফের কিছু কারণ আছে। সেগুলো কি কি? যেমন ধরেন, মামলা দায়ের করার পর কি আইনের পরিবর্তন, মামলা দায়ের করার পর আইনের পরিবর্তন, তারপরে পক্ষগণের অসুস্থতা, আইনজীবীর ভুল, হ্যাঁ, তারপরে বিবাদীর কারাবাস বা পক্ষগণের কারাবাস, হ্যাঁ, অশিক্ষিত বা অজ্ঞতা,
এই ইত্যাদি এইসব কারণে আপনি বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন। এখন এই 5 ধারায় যে আপনি আবেদন করলেন, হ্যাঁ, এইটা কিন্তু আদালত মঞ্জুর করতে বাধ্য না, এটা তার বাধ্যতামূলক ক্ষমতা না, বাধ্য না আদালত। এই আবেদনটা মঞ্জুর আদালত করতেও পারে, নাও করতে পারে। তাহলে কি হলো, এই 5 ধারাটা আবেদনের হচ্ছে কি বিবেচনামূলক ক্ষমতা, এটা কোনো ওনার বাধ্য না। উনি ওনার ইচ্ছা হলে এটা মঞ্জুর করতেও পারবেন, আর ইচ্ছা না হলে কী করতে পারবেন না, মঞ্জুর করতে পারবেন না। হ্যাঁ, তবে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারাটা প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনে যে সময়টা উল্লেখ করা আছে, তা আমাদের জন্য যে সময়টা উল্লেখ করা আছে সেই সময়ের মধ্যে আপনার আপিল রিভিউ রিভিশন দায়ের করতে হবে। এখানে 5 ধারার কোনো কি বলবো কাজকর্ম নাই, 5 ধারাটা আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এখন এই বিশেষ আইনগুলো কি কি? ঠিক আছে, বিশেষ আইনগুলো হচ্ছে আপনার বিশেষ ক্ষমতা আইন 1974 বা অর্থ ঋণ আদালত 2003 ইত্যাদি, এগুলো হচ্ছে বিশেষ আইন। এই বিশেষ আইনের অধীনে এই বিশেষ আইনেই আপনার সময়সীমা নির্ধারণ করা আছে। যে সময়সীমাটা নির্ধারণ করা আছে ঠিক সেই সময়সীমার মধ্যেই আপিল রিভিউ রিভিশন আপনার দাখিল করতে হবে। ঠিক আছে, যাই হোক, এখন একটা উদাহরণ দিয়ে আমরা কিছু বোঝার চেষ্টা করি। তো দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি কার্যবিধির অধীনে ডিক্রি বা আদেশের তারিখ হইতে, দেওয়ানি কার্যবিধির অধীনে ডিক্রি বা আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে আপনার কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। কিন্তু এই উক্ত 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে না পারলে তখন পরবর্তীতে এই 30 দিনের মধ্যে যদি আপিল দায়ের করতে না পারেন, তাহলে পরবর্তীতে বিলম্ব মওকুফের আবেদন সহ কী করতে হবে, আপিলটা দায়ের করতে হবে। যদি বিলম্ব মওকুফের আবেদনে যথেষ্ট কারণ থাকে, যে আপনি কি কারণে আপনি এই আপিলটা দায়ের করতে পারেন নাই, আদালতকে সেটা আপনি বোঝাতে সক্ষম হন, তাহলে আদালত কি করবে, এই আপিলটা গ্রহণ করবে। বিলম্ব মওকুফের আবেদনটা মঞ্জুর সহকারে আপনার আপিলটা গ্রহণ করবে। কিন্তু যে মূল মামলার ক্ষেত্রে কখনোই 5 ধারা প্রযোজ্য হবে না। ঠিক আছে, মূল মামলা, এখন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। সেটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনের যে 9 ধারা আছে, এই 9 ধারার অধীনে পূর্ণ উদ্ধারের জন্য যে বেদখলে মামলা করা হয়, যখন আপনি বেদখল হবেন, সেই বেদখল থেকে 6 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে, বেদখলে 6 মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে। যদি আপনি এই 6 মাসের মধ্যে মামলাটা দায়ের না করেন, তাহলে এখানে কিন্তু আপনার সেই 5 ধারা বিলম্ব মওকুফের যে আবেদন সহকারে যে আপনি মামলাটা করবেন, ওইটা কিন্তু আপনার গ্রহণ করবে না। তখন কি হবে, তখন 3 ধারা অনুযায়ী এই মামলাটা খারিজ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে মূল মামলার ক্ষেত্রে 5 ধারাটা প্রযোজ্য হবে না। ঠিক আছে।